প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। আপনাকে স্বাগতম। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নেব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, নানা খাতে সহযোগিতা এগিয়ে নিতে মনোযোগ, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর। শ্রমবাজারের পাশাপাশি নানা খাতে সহযোগিতা এগিয়ে নিতে নেওয়ার বিষয়ে এসেছে যৌথ বিবৃতি। প্রথম দিনের আলোচনায় অগ্রগতি, ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা, সাময়িক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। মেসির ইতিহাস, নকআউটে আর্জেন্টিনা। দৈনিক আমার দেশ, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে আশাবাদ বনাম বাস্তবতার জটিল সমীকরণ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা, ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন, সতর্ক পুলিশ। তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ারের। দৈনিক ইত্তেফাক, তারেক রহমান আনোয়ার ইব্রাহিম বৈঠক, মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এক সমঝোতা স্মারক সই, 2 দলিল বিনিময়, বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতা নেওয়ার অঙ্গীকার। দৈনিক সমকাল, অভিবাসনে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ ও জ্বালানি সহযোগিতার জোর। মালয়েশিয়া সফর, 9 বিষয়ে সহযোগিতা বৃদ্ধি সহ 33 দফা যৌথ ঘোষণা। 5 দিনের চীন সফর শুরু প্রধানমন্ত্রীর। দৈনিক যুগান্তর, মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক, শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রতিষ্ঠাবার্ষিকীর নামে আওয়ামী লীগের তৎপরতা, নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, 6 জেলায় সেনা মোতায়েন। দৈনিক মানবজমিন, দ্রুত শ্রমবাজার উন্মুক্তের আহ্বান মালয়েশিয়ার সাড়া। দৈনিক কালের কণ্ঠ, শ্রমবাজার খোলার আহ্বান প্রধানমন্ত্রীর, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দৈনিক কালবেলা, চুক্তি বাতিল হলেও ভিন্ন নামে চলছে ইপোস্ট, গোলের গল্পকার এখন মেসি। দৈনিক ইনকিলাব, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার তাগিদ, চীনে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সুখবর মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া সফর শেষে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান। মাদকের বিরুদ্ধে যুদ্ধ, সরকারের অ্যাসিড টেস্ট। দেশ রূপান্তর, কর্মী নেওয়ার প্রক্রিয়া ঢেলে সাজানো হবে, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর। দৈনিক নয়া দিগন্ত, ক্ষমতার হিসাব নিকাশে আটকে আছে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রীর চীন সফর তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত বন্ধনের প্রত্যাশা চীনা মিডিয়ার। শ্রমবাজার কৌশলগত বিনিময় ও বাণিজ্য সহযোগিতার নতুন সম্ভাবনা। বণিক বার্তা, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে নতুন চাঁদাবাজ গোষ্ঠী, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মেসি। The Daily Star, Dhaka asks Kuala Lumpur to invest into well gas exploration. China gives PM grand welcome. The New Age, PM Tarek reaches China on 4-day tour. Red carpet rolled out for him, his wife. Dhaka Kuala Lumpur agree fair labor recruitments. The Daily Observer, Dhaka Kuala Lumpur to deepen trade, manpower, teach ties. New Age, Dhaka seeks Malaysian investment eyes FTA. PM meets top business leaders, discuss energy ties. আমরা দেখছিলাম বিভিন্ন সংবাদপত্রের শিরোনামগুলো, সব কিন্তু কমন একটাই শিরোনাম আছে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর। গতকাল আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, একান্ত বৈঠক হয়েছে, কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দীর্ঘদিন ধরে যেই ম্যান পাওয়ার অর্থাৎ কর্মী নিয়োগের এই জটিলতা, অর্থাৎ শ্রমবাজার নিয়োগে মালয়েশিয়ার সাথে এইটার বিষয়ে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিবাচক সাড়া পাওয়া গেছে, তবে এক্ষেত্রে আবার কিছু বিষয় আছে যে মালয়েশিয়ার লোক পাঠানোর ক্ষেত্রে অনেক সময় সিন্ডিকেটও কাজ করে, আমরা দেখেছি এই অনেকগুলো কাজ আছে। এক্ষেত্রে মালয়েশিয়ান বিশেষ করে মানব সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে অভিবাসন পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া তারা জোর দিয়েছে আগামীতে। কীভাবে দেখছেন এই মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধানমন্ত্রী বৈঠক? ধন্যবাদ আপনাকে।
বাংলা ভিশনকে এবং যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে। প্রথম হচ্ছে যে আপনি যতগুলো শিরোনাম পড়লেন প্রায় সবগুলোতেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে। তার একটি অন্যতম কারণ আপনি যেটি বললেন সেটি হলো আমাদের জনশক্তি রপ্তানির একটি বড় বাজার মালয়েশিয়া। যদি আমরা মধ্যপ্রাচ্যের কথা বলি, দ্বিতীয় বৃহত্তম বাজার হলো মালয়েশিয়া। আবার একক দেশ হিসেবেও যদি আপনি দেখেন সেক্ষেত্রেও মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে, সৌদি আরবের পরেই মালয়েশিয়ার অবস্থান। এই মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে কিন্তু একটি অনৈতিকতা, অস্পষ্ট, অস্বচ্ছ একটি প্রক্রিয়ার সাথে কিছু গোষ্ঠী সম্পৃক্ত রয়েছে। যে কারণে আপনি দেখবেন যে মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানির যে ব্যয়, অন্যান্য দেশেও এখন বেড়েছে, কিন্তু মালয়েশিয়াতে যেভাবে, এত নেইবারিং কান্ট্রি আমাদের কাছাকাছি আমরা বলতে পারি, তো সেই জায়গাতে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বা জনশক্তি রপ্তানিতে যে পরিমাণ টাকা ঢালতে হয়, বাড়ি, জমি, মায়ের কানের দুল, নাকের নলক পর্যন্ত অনেককে বিক্রি করে, গড়ের হালের বলদ পর্যন্ত বিক্রি করে তারপরে কর্মহীন সন্তানকে বা কর্মহীন ব্যক্তিকে মালয়েশিয়ায় পাঠানো হয়। কেন? সেখান থেকে বেশি আর্ন করবে। কিন্তু এরই মধ্যে উভয় দেশের মধ্যে যে একটি অস্বচ্ছ প্রক্রিয়া, বা আপনি যে শব্দটি বলছিলেন খুব শ্রুতিমধুর শব্দটি, সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে বা মধ্যস্বত্বভোগী যারা, তাদের সাথে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে যারা হলো অনৈতিকতায় চরমভাবে সম্পৃক্ত এবং যারা একরকম প্রতারণা, এই যারা জনশক্তি বাংলাদেশ থেকে যায় তাদের সাথে করে। এই প্রতারণায় কিন্তু শুধু বাংলাদেশের জনগোষ্ঠী নয়, সেখানকারও একটি গ্রুপ বিভিন্ন সময় আইডেন্টিফাই হয়েছে কারা কিভাবে করে। তো এটির কারণে, এবং দেখবেন যে যারা মালয়েশিয়াতে গেছে বিভিন্ন সময় বা এখনও আছে, একটা বড় অংশ কিন্তু এখন অবৈধ হয়ে গেছে, যেটিকে বলা হয় কাজের অনুমতিপত্র নাই, বা যে প্রতিষ্ঠানে এখান থেকে পাঠানো হয়েছে সেই প্রতিষ্ঠানের ওয়ার্ক পারমিট নাই, বা তাদেরকে কাজের সেখানে সুযোগও নাই। নেওয়া হয়েছে একটি প্রতিষ্ঠানের নামে, কিন্তু তাদেরকে সেখানে নিয়ে ওয়ার্ক পারমিট দেওয়া হয়নি। তারপর তারা গোপনে কোথাও না কোথাও কাজ করেছে, বা তাদের শেল্টারে তাদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা আইনের আওতায় নেওয়া হয়েছে বা আইডেন্টিফাই করা হয়েছে যে তারা অবৈধ শ্রমিক বা অবৈধ অভিবাসী, তাদেরকে কিন্তু তাদের শেল্টার হোমে রাখা হয়েছে, মানবেতর জীবনযাপন করছে। 2000-এর মতো আছে বাংলাদেশে, 2000-এর মতো। এখান থেকে সব টাকা পয়সা খরচ করে যাচ্ছে, গিয়ে সেখানটাতে আসামির কাঠগড়ায় তাকে দাঁড়াতে হচ্ছে। তো একদিকে এখানকার সহায় সম্পদ গেছে, পরিবার পরিজন উদ্বেগ উৎকণ্ঠায় আছে, সেখানটাতে সে কোনো আয় করতে পারছে না, মানবতার জীবনযাপন করছে। তো এই যে অচালায়তন বা অনিয়ম, দুর্নীতি, এটিকে ভাঙা কিন্তু খুব সহজ কাজ নয়। একটি যুগ যুগ ধরে যে কাজটি হয়েছে, অন্যায়টা হয়েছে, সেখান থেকে দেখেন আপনি তারেক রহমানের সরকার দায়িত্ব নেবার পর এটি প্রথম তার বিদেশ সফর। তো সেক্ষেত্রে কতটা সময় পেয়েছে? একটি সরকারের দ্বিপাক্ষিক চুক্তি করতে হলে, এবং যেখানে এত বড় একটি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, শুধু একটি ম্যান পাওয়ারের বিষয় তো না, তাদের সাথে আমার শিক্ষা, তারপর তাদের সাথে আমার টেকনিক্যাল সাপোর্ট, তারপরে আমাদের সেখানে যেটাকে বলা হয় যে আমাদের সেমিকন্ডাক্টর বা কন্ডাক্টর শিল্প, যেটিকে এখানটাতে ট্রান্সফার করবার যে একটি প্রক্রিয়া, এরকম নানান ইস্যু রয়েছে, কালচারাল ইস্যু রয়েছে। এই বিষয়গুলো নিয়ে যে পরিমাণে কাজ হওয়ার দরকার, আমি বোধ করি যে এত অল্প সময়ের মধ্যে সেটি না বাংলাদেশের পার্ট থেকে কমপ্লিট করাতে পেরেছে, বা সেটি সম্পর্কে মালয়েশিয়াতেও যে আমরা এটি 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 নিয়ে কাজ করতে চাই সেই বার্তাও গেছে। এটি ধরেন বাংলাদেশের পার্ট। দ্বিতীয় পার্টটা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারে আপনি এখন তারাও কিন্তু আর সস্তা শ্রমিক, অদক্ষ বা অর্ধদক্ষ শ্রমিক বা অশিক্ষিত শ্রমিককে তারা কিন্তু এখন আর আগের মতো নিতে চায় না। এখন তারা যে মালয়েশিয়া এখন ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, উন্নয়নের একটি
গতিধারায় তারা যেভাবে এগোচ্ছে, সেখানটাতে কিন্তু তারা এখন টেকনোলজি বেসড তাদের যে কর্মযজ্ঞ বা তাদের যে উন্নয়ন পরিকল্পনা বা তাদের যে উৎপাদন উন্নয়ন, সেটি কিন্তু তারা সেইভাবে দেখতে চাইছে। অতএব বাংলাদেশের থেকে আগে যেভাবে অদক্ষ অর্ধশিক্ষিত লোকজনকে সেখানটাতে নিয়েছে, তারা আর সেইভাবেও নিতে চায় না। আর যে অমীমাংসিত বিষয়গুলো আগেই তৈরি হয়েছে, সেটিও কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন করে পথরেখা তৈরি হয় নাই। কারণ এই যে দুই দেশের মধ্যে দুই সরকার, যদিও আনোয়ার ইব্রাহিম সরকার পুরনো সরকার, আগেও আনোয়ার ইব্রাহিমের ক্ষমতায় ছিলেন মালয়েশিয়ার, তারেক রহমান এসছে, কিন্তু তারেক রহমানের দল বিএনপির সাথে কিন্তু মালয়েশিয়ার, আপনি মাহাথির মোহাম্মদ বলেন, আনোয়ার ইব্রাহিম বলেন, বাদাউই বলেন, এতে সবার সাথে কিন্তু বিএনপির একটি সুন্দর সম্পর্ক যুগে যুগে কালে কালে সবসময় ছিল। তো সেই সম্পর্কের ভিত্তিতেই তারা, আপনি দেখবেন যে তারেক রহমান সরকার গঠনের পর বা নির্বাচিত হওয়ার পর কারা কারা তাকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু সেই তালিকা যারা আগে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে বাদ রেখে গেছে কিন্তু মালয়েশিয়াতে প্রথম। কতটা সম্পর্ক নিবিড় বা কতটা সম্পর্ক আন্তরিক হলে অন্যদেরকে রেখে প্রথমে মালয়েশিয়া গেছে। একটি তো বৈশ্বিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক রয়েছেই, তার সাথে কিন্তু এই যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে বন্ধন, অকৃত্রিম বন্ধু, সেই বন্ধুত্বের বন্ধনটা কিন্তু এখানটাতে বড় শক্তপোক্ত। যে কারণে মালয়েশিয়ার পক্ষে যে আমি শ্রমিক নেবার কথা যেটি বলছিলাম, অমীমাংসিত যে ইস্যুগুলো রয়ে গেছে, এই যে যারা অবৈধ আছে বা শেল্টার হোমে আছে তাদের বিষয়গুলো নিষ্পত্তি করা, তারপরে সেখান থেকে বিনিয়োগ, টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, এই বিষয়গুলো নিয়ে গতকাল যে বৈঠক হয়েছে মালয়েশিয়াতে, বিশেষ করে পুত্রাজায়াতে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বা প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের সাথে যে বৈঠক হয়েছে, আপনি দেখবেন সেখানটাতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, আপনি সেখানটাতে দেখবেন আমাদের অর্থ উপদেষ্টা রয়েছেন। এই যে যারা গেছেন তারা কিন্তু যে যার অঙ্গনে দক্ষ, একেবারে যেটিকে বলা চলে এক কার্যকর উদ্যোগ বা পরিকল্পনা নেয়ার মানুষ, কিন্তু সেটির জন্য কিন্তু সময় পেতে লাগবে। একটি সমঝোতা স্মারক সই হয়েছে, আপনি বললেন, একটি সমঝোতা স্মারক সই সহ আরও কিছু দলিল বিনিময় হয়েছে, আমি কি চাই তুমি কি চাও, মানে একটি আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানোর বা একটি সমঝোতায় পৌঁছানোর জন্য দুদেশের মধ্যে যে আর্থিক, বাণিজ্যিক, তারপরে কারিগরি সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতির বিষয়ে যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে আপনি বলতে পারেন, কিন্তু এর কোনোটিই কিন্তু চূড়ান্ত নয়। আজই যেটিকে বলা হচ্ছে, কেউ কেউ বলছে, আমি গতকালকেই শুনছিলাম যে বৈঠকের পর ফোস্টার তো আসে এখন তাৎক্ষণিকভাবেই ইন্টারন্যাশনাল ন্যাশনাল মিডিয়াতে, যে কিছুই আসে নাই, কিন্তু এই চটজলদি কোনো কিছু এলে তার সুফল কিন্তু কখনোই ভালো হয় না। যে কোনো কিছুর একটি গ্রাউন্ড ওয়ার্ক করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে পারলে সেটির সুফল দীর্ঘমেয়াদে থাকবে এবং দীর্ঘমেয়াদে পাওয়া যাবে। আমি বোধ করতে চাই যে কালকের বৈঠকটি একটি দীর্ঘদিনের অচলায়তন ভাঙবার ক্ষেত্রে বা দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটিকে ভাঙবার ক্ষেত্রে প্রাথমিক ধাপটা উত্তরণ ঘটেছে। কালকেই ঘোষণা দেবে সব দ্বার খুলে দিয়েছি আর সব বাংলাদেশ থেকে হুড়মুড় করে চলে যাবে, এটি তো ভাই মোয়ামুড়ি না যে আমি বললাম আর দিয়ে দিল। দুদেশের সম্পর্কের ব্যাপার এবং শক্ত ভিত্তি করতে হলে, এবং আপনি সবচেয়ে বড় জায়গাটা আপনি যেটি বলছিলেন যে অনিয়ম, দুর্নীতি, মানব জনশক্তি রপ্তানি নিয়ে, সেই দুর্নীতি বা সিন্ডিকেট ভাঙতে হলে, এবং যেটি তারেক রহমান যেটি তার নির্বাচনী ইশতেহারে বলেছেন এবং তার সরকার গঠন করবার পরেও বলেছেন যে তার 5 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে চান। তো সেই কর্মসংস্থান দেশে এবং দেশের বাইরে, এবং সেটি করতে হলে দেশের বাইরে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে তার প্রায়োরিটি আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম সেটি কি, যাতে কম টাকায় কম খরচে হ্যাসেল ফ্রি কোনো রকম যাতে ঝুট ঝামেলা বিহীনভাবে যেতে পারে, সেটি শুধু বাংলাদেশের এন্ডে হলেই হবে, অপর এন্ডেও তো সেটি করতে লাগবে। সেই আলোচনা কিন্তু গতকাল পর্যন্ত আনোয়ার ইব্রাহিম সরকারের সাথে তারেক রহমান সরকারের যে বৈঠক হয়েছে সেখানটাতে হয়েছে, এবং আমরা আশা করতে চাই যে এই যে অচলায়তন সেটি ভাঙবে এবং স্থায়ী একটি সমাধানের পথে যাবে। বাংলাদেশের জনশক্তির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার
উন্মুক্ত হবে এবং আইনি প্রক্রিয়ার মধ্যে এবং সব কিছু কোনো বেআইনি জনশক্তি সেখানে থাকবে না। একই সাথে আমি আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলতে চাই, সরকারকে, দেশকে, রাষ্ট্রকে আমরা যারা জনশক্তি রপ্তানি করতে চাই বা আমরা রপ্তানি হতে চাই, আমরা নিজেরা যেতে চাই বা যাদেরকে পাঠাতে চাই, এখন ওই প্রাগৈতিহাসিক যুগের চিন্তা চেতনা নিয়ে চললে হবে না যে আমি বাই বডি, আমি একটা শ্রম, আমি সেখানটাতে গিয়ে শ্রম বিক্রি করব, আমি ভাষা জানি না, আমি কাজ জানি না, আমার কোনো দক্ষতা নাই, মালয়েশিয়ার ভাষা সম্পর্কে দক্ষতা নাই, মালয়েশিয়ায় কী কাজ আছে, সেখানে যে টেকনোলজি আছে সেই টেকনোলজির সাথে আমি নিজেকে অ্যাডাপ্ট করতে পারবো কিনা বা আমি জুৎসই কিনা সেটি কিছু জানি না, আমি এখানে টাকা দিলাম, ভিসা হলো, আমি সেখানে চলে গেলাম, আমি গিয়ে বস্তা টানলাম, সেই দিন কিন্তু শেষ হয়ে প্রশিক্ষণ, যথাযথ যাচ্ছে। প্রশিক্ষণ আপনাকে এখান থেকে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সেটি মধ্যপ্রাচ্যে বলেন বা পাশ্চাত্যে বলেন বা আমাদের মালয়েশিয়াতে বলেন, যেখানটাতেই জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষ জনশক্তি আপনাকে রপ্তানি করতে হবে এবং সেক্ষেত্রে দক্ষতা শুধুমাত্র কাজের ক্ষেত্রে না, আপনাকে ভাষার ক্ষেত্রেও দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে যদি সেটি সম্ভব হয়। এই যে রেমিটেন্স এখন আমাদের আসছে, আমরা বলি আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, তার একটি বড় জায়গা জুড়ে আছে কিন্তু রেমিটেন্স, কিন্তু যে পরিমাণ জনশক্তি আমরা রপ্তানি হচ্ছে বা জনশক্তি বিদেশে যাচ্ছে বা যারা রেমিটেন্স পাঠাচ্ছে, যে পরিমাণ সংখ্যায় যত লোক যাচ্ছে, সেটি যদি অন্যান্য দেশের যে জনশক্তি ওই দেশগুলোতে আছে সেটি বিচার করি, তাহলে আমরা 10 ভাগের 1 ভাগ রেমিটেন্স আমরা কিন্তু পাচ্ছি না। কারণ আপনি ইন্দোনেশিয়া বলেন, আপনি যদি থাইল্যান্ডের কথা বলেন, আপনি যদি মালয়দের কথা বলেন বা ইন্ডিয়ানদের কথা বলেন, তারা যারা বিভিন্ন দেশে আছে, তারা যদি একজন $100 আয় করে পার ডে, আমার দেশের শ্রমিক আয় করছে $10, কারণ তারা কিন্তু ট্রেন্ড, আমরা ট্রেন্ড না। অতএব কম জনশক্তি রপ্তানি করেও জনশক্তি বেশি রপ্তানি করতে হলে বেশি আমার রেমিটেন্স আসবে, সেইভাবে জনশক্তি রপ্তানির পথ উন্মুক্ত করতে লাগবে। আমি মনে করতে চাই তারেক রহমানের সরকারের এই প্রথম সফর, এটি শেষ নয়। মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক যে চুক্তি হবে সেখানটাতে এই বিষয়গুলো স্পষ্ট হবে অদূর ভবিষ্যতেই। হ্যাঁ, এখন প্রধানমন্ত্রী তো মালয়েশিয়া সফর থেকে গতকাল রাতেই চীনে পৌঁছেছেন। চীনের দালিয়ানে রয়েছেন তিনি, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে আজকে যোগ দেবেন এবং সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রীর একটা নৈশভোজ তার আমন্ত্রণে সেখানে। তো প্রধানমন্ত্রীর চীন সফর আপনার বিশেষ করে একটা অনেকটাই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ চীনের সোনালী 50 বছরে প্রবেশ করার মুহূর্তের তার এই সম্পর্ক, এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছেন। সেক্ষেত্রে 15 থেকে 17টি আপনার সমঝোতা স্মারক সই হতে পারে। অবকাঠামো, অর্থনীতি, জ্বালানি সহ তিস্তা প্রকল্পের মতো বিভিন্ন প্রকল্পের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। তো অনেক কারণেই এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সেই দীর্ঘদিনের। এই চীন সফরে প্রধানমন্ত্রী চীন সফর কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আমি আবার এইখানটাতে একটু বলি যে পরপর দুটি দেশে যাচ্ছেন তারেক রহমান সাহেব, এই দুটি দেশের সাথেই যদি সুসম্পর্কের বীজ বপন করেছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের যিনি পিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু চীন এবং মালয়েশিয়ার সাথে যে সুসম্পর্কের বীজ সেটি কিন্তু তার বপন করা, সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছিলেন বেগম খালেদা জিয়া, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের মা। চীনের সাথেও একই অবস্থা। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন 1991-96 সরকার বেগম খালেদা জিয়ার এবং 2001-2006 যে বেগম খালেদা জিয়ার সরকার, সেখানটাতে কিন্তু লুক ইস্ট পলিসি, একটি পূর্বমুখী নীতির কথা বেগম খালেদা জিয়ার মুখে আমরা যখন মাঠে ঘাটে এবং বেগম খালেদা জিয়ার এন্ট্রান্স মেম্বার হিসেবে আমরা যখন তার সাথে পেশাগত দায়িত্ব পালনে ছিলাম, তখন কিন্তু আমরা শুনেছি। এবং চীনের সাথে এই সম্পর্কটা আমাদের দীর্ঘদিনের এবং সুদৃঢ় সম্পর্ক। এবং আপনি যদি আজকে বলেন যে যারা একটি সময় স্বাধীনতা পরবর্তীকালে যে সমস্ত উন্নয়ন সহযোগী বাংলাদেশের এই অগ্রযাত্রায় ভূমিকা রেখেছে, তার মধ্যে অনেকেই কিন্তু এখন পিছিয়ে গেছে নানান কারণে, বা তাদের সক্ষমতা বা বাংলাদেশের প্রতি আগের যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে সরে এসছে অনেকটা। কিন্তু চীন কিন্তু যুগে যুগে ধীরে ধীরে বাংলাদেশের একটা অন্যতম বড় উন্নয়ন সহযোগী বা যেটিকে ইংরেজিতে আপনারা বলেন ডেভেলপমেন্ট পার্টনারে পরিণত হয়েছে। বাংলাদেশের অবকাঠামো যদি আপনি শুধুমাত্র ঢাকাতেই আপনি যদি চোখ ঘুরান, তাহলে দেখবেন যে কার কার সহযোগিতায় কোন কোন অবকাঠামো হয়েছে। আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার, রোড,
কমিউনিকেশন, আপনি যদি অন্যান্য বড় নির্মাণ আমাদের যেগুলো তো এ মেগা পর্যন্ত প্রকল্পগুলো হয়েছে, বেশিরভাগই মেগা চীনের প্রকল্প যেগুলো হয়েছে বা আধুনিক প্রকল্প যা কিছু আপনি দেখেন, একটি সম্মেলন কেন্দ্র আপনি চীনের অর্থায়ন হয়েছে। এরকম যেখানটাতে দেখবেন যে বড়, এবং আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের, তারাও আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমাদের সহযোগিতা করতে চায়। সেটি হলো কাজের গরু হিসেবে আছে গোয়ালে নাই, এরকম একটি চিত্র। কিন্তু চীনেরটি কিন্তু ভিন্ন। চীনেরটি হিসেব কতখানি বাস্তবে তার চেয়ে বেশি আমরা দেখি। কারণ ভারত যদি আমাকে $100 দেয়, ভারত $300 আমার কাছ থেকে নিয়ে নেয়। তার টেকনোলজি, তার শ্রম, তার ঠিকাদার, তার এক্সপার্টাইজ, 100 টাকা দিয়ে 300 টাকা তুলে নেয়। কিন্তু চীনের যে বিনিয়োগগুলো আপনি দেখবেন, সেই বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সব দৃশ্যমান, এবং সেটির কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি তার সুবিধা জনগণ ভোগ করছে। তো তার মধ্যে দিয়ে এখন যেটি এসছে, বিগত সরকারের সময়ও চীন সেই সরকারকে নানানভাবে সহযোগিতা করেছে, এবং বাংলাদেশে চীনের যে বাণিজ্য কী পরিমাণ বেড়েছে। আমরা একটা সময় বলতাম যে বৈদেশিক বাণিজ্য বাংলাদেশ এবং ভারতের যে ভারসাম্য, সেটি অসম, যোজন দূরত্ব, সেটি যদি হিসেব করতে যান, সেই অবস্থায় কিন্তু এখন আমাদের চীনের সাথে বর্তমানে বাংলাদেশ চীন বাণিজ্য প্রায় 22 থেকে 25 বিলিয়ন, এবং সেটি এই যে 22 থেকে 25 বিলিয়ন আপনি হিসেব করতে পেরেছেন, কিন্তু পার্শ্ববর্তী দেশের সাথে যে আমার ট্রেড গ্যাপ, সেটি কিন্তু আপনি হিসেব করতে পারবেন না। কারণ পার্শ্ববর্তী দেশের সাথে যেহেতু বর্ডার আমার পার্শ্ববর্তী দেশের সাথে আছে, তো সেখানটাতে কী হয়েছে, ফর্মাল ট্রেডের চেয়ে ইনফর্মাল ট্রেড সেখানটাতে বেশি। কিন্তু চায়নার সাথে আপনি ইনফর্মাল ট্রেড করতে পারবেন, সেখানটাতে আপনি যে হিসেব করেছেন সেটি। আমরা এই যে বাণিজ্য গ্যাপ, সেটি কেন হয়েছে? চীনের সাথে বন্ধুত্ব একটি, এবং চীনের যে টেকনোলজি, সেই টেকনোলজি ট্রান্সফার করবার কারণেও কিন্তু হয়েছে। আমাদের গার্মেন্ট শিল্পের কথা যদি বলেন, গার্মেন্ট শিল্পেও কিন্তু চীনের জায়গায়, চীনের যে আধুনিকায়ন, তার ছোঁয়া লেগেছে কিন্তু বাংলাদেশের গার্মেন্ট শিল্পের যদি যন্ত্রপাতি আপনি যদি বলেন, আগে একটা সময় জাপান নির্ভর ছিল বাংলা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, কিন্তু এখন কিন্তু চীনাদের যে যন্ত্রপাতি, সেগুলো আমাদের এখানে। আপনি যদি আমাদের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি দেখেন, সেটিও কিন্তু চীনের সহযোগিতায় এখানটাতে বড় বড় শিল্প হয়েছে। আজকে যে সমস্ত ইলেকট্রনিক পণ্য আগে বিভিন্ন দেশ থেকে, কোরিয়া, জাপান থেকে ইম্পোর্ট করতে হতো, সেটি কিন্তু এখন বাংলাদেশে যৌথভাবে এখানেই উৎপাদন হচ্ছে, এখানেই প্ল্যান্ট হচ্ছে, এবং সেখান থেকে আমরা খুব সস্তায় পাচ্ছি উইথ দ্য সাপোর্ট অফ চীন। তো নানান ইস্যুতে আপনি শিক্ষার ক্ষেত্রে যদি বলেন, আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু চীনে লেখাপড়া করছে। তো বহুপাক্ষিক সম্পর্ক তাদের সাথে আমার তৈরি হয়েছে। এখন যেটি তারেক রহমানের সরকার, আপনি যে সমঝোতা স্মারকের কথা বলছিলেন, যে 17টি সমঝোতা স্মারকের বিষয় রয়েছে, নিশ্চয়ই আমি মনে করতে চাই যে আরেকটি জায়গায় আপনি বললেন তিস্তা চুক্তির ক্ষেত্রে, তো তিস্তা যে প্রকল্পে তারা কিন্তু সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। তো এখন এটিকে একটি কূটনৈতিক মানে সিদ্ধান্তের ব্যাপার, এটি কিন্তু খুব বড় সিদ্ধান্তের ব্যাপার। এখন সেটি তারেক রহমানের সরকার কিভাবে করবেন, কারণ যাদের সাথে আমাদের এই তিস্তা চুক্তি নিয়ে বিরোধ রয়েছে বা সমস্যা রয়েছে, অমীমাংসিত রয়েছে, তারাও কিন্তু আমাদের একটি বড় প্রতিবেশী দেশ। অতএব কাউকে খুশি করতে গিয়ে বা কাউকে কারোর সহযোগিতা নিতে গিয়ে আমি যেন আবার যেটা তারেক রহমান বলেছেন যে তার পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, সেই বন্ধুত্বে যেন বড় ধরনের চিড় না ধরে, আবার বন্ধুত্বের আড়ালে কেউ আমাকে কুড়ে খাবে, আমাকে বারবার নানানভাবে বঞ্চিত করবে, লাঞ্ছিত করবে, আমাকে হুমকি দেবে, সেটিও যেন আবার তারেক রহমানের সরকার আশ্রয় প্রশ্রয় না দেয়। যেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে রক্তচক্ষু দেখিয়েছেন, আগে যারা দাদাগিরি করতো তাদের রক্তচক্ষু দিয়ে কিন্তু তাদেরকে নিবৃত্ত করেছেন। তারেক রহমানের সরকার সেখানটাতে বন্ধুত্বের কথা বলেছেন, সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছেন, এবং চীন যেহেতু সেখানে সহযোগিতা করতে চেয়েছে, আমি মনে করি এখানে বড় কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এবং তার সাথে তারেক রহমানের সরকারে যিনি পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন, তিনি একজন দক্ষ, বিজ্ঞ, প্রাজ্ঞ কূটনীতিক। নিশ্চয়ই
আমরা আশা করতে চাই এই তারেক রহমানের যে চীন সফর সেখান থেকে একটি সুন্দর বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা বা চুক্তি বা সমঝোতা স্মারক সেগুলো সই হবে এবং বাংলাদেশের বন্ধুত্ব চীনের সাথে আরও সুদৃঢ় হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, আপনার আজকে 23শে জুন এই দলটির প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা দেখেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিভিন্ন জায়গায় অরাজকতা হতে পারে, তারা আপনার নৈরাজ্য করতে পারে। 6 জেলায় এর মধ্যে সেনা মোতায়েন করা হয়েছে এবং ঢাকা মহানগরীতেও আপনার 18,000-এর মতো পুলিশ মোতায়েন রয়েছে। এবং আমরা দেখেছি গত 1 মাস যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে এই কার্যক্রম নিষিদ্ধ দলটি জানান দিচ্ছে আবার নতুন করে ফেরার। আবার কিছুদিন আগে আপনার গাজীপুরেও দেখেছি মিছিল থেকে পুলিশকে বলা হয়েছে যে আসলে মেরে ফেলা হবে, এই ধরনের বক্তব্য ভাইরাল হয়েছে আমরা দেখেছি। তো 5 আগস্ট পরবর্তী আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের ভূমিকাটা কেমন যেন ছিল। এখন পুলিশের সেই মনোভাব আবার কি ফিরে আসবে বা মনোভাবে কোথায় ঘাটতি আছে কিনা, এবং এই যে ফ্যাসিস্টদের ফিরে আসার বিষয়ে আইন এবং সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ কীভাবে দেখবেন? ধন্যবাদ। আমি বলি যে তারেক রহমানের সরকার এই যে আপনি আওয়ামী লীগের প্রতি মনোভাবের কথা যেটি বললেন সেখানটাতে তার কাছ থেকে কিন্তু বার্তা কিন্তু স্পষ্ট যে ফ্যাসিবাদকে বা যারা অন্যায় অনিয়ম দুর্নীতি বা অত্যাচার নিপীড়ন চালিয়েছে তাদেরকে আবার পুনর্বাসন করবার নানানমুখী চেষ্টা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আছে, বা তারেক রহমানের সরকারের কাছেও এই আবেদন নিবেদন বিভিন্ন পর্যায় থেকে, সেটি দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে আসছে, কিন্তু সেই বিষয়ে কিন্তু তিনি অনড়। এই যে নিষিদ্ধ যেটি বললেন এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, দলটিকে নিষিদ্ধ করেনি। যেটি যেটি শেখ হাসিনা যেটি জামাতকে নিষিদ্ধ করেছিল, এরকম আরও দল ফ্রিডম পার্টিকেও নিষিদ্ধ করেছে। কিন্তু ওই সময়টাতে যদি আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করত তাহলে মনে হয় আজকে যে ধরনের হুমকি ধামকি বা নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সেটি হয়তো করতে পারতো না। কিন্তু ওই যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, এরই মধ্যে যারা বিভিন্ন মামলায় জেলে ছিল তাদেরকে কিন্তু একে একে তারা ছাড়া পাচ্ছে, মুক্তি পাচ্ছে। আপনি একজন দুইজন নয়, অসংখ্য বিভিন্ন জায়গায়। এবং সেটি আমার আপনার পেশার ভিতরে যারা ছিল তাদের ভিতর থেকেও কিন্তু তারা অনেকে আবার জেল থেকে বেরিয়ে নানান রকম মানে অপেশাদারিত্ব কথাবার্তাও কিন্তু আমরা বলতে শুনছি, যা একজন পেশাদারের পক্ষে যায় না। তো এটি একজন শিক্ষিত দক্ষ পেশাদারের মুখ থেকে যখন বের হয়, যারা শুধু রাজনীতি করে, রাজনীতি তাদের ধ্যান জ্ঞান, তারা তো কোনো না কোনোভাবে তাদের যে পুরনো অভ্যাস সেখান থেকে বেরোতে পারবে না। তো এরা এখন যারা করছে, বড় বড় নেতারা বিদেশে রয়েছে, দলটির প্রধান যিনি আওয়ামী লীগ সভানেত্রী থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা কিন্তু এখন ভারতে আশ্রয় প্রশ্রয় বা বিভিন্ন দেশে আমরা দেখছি, কেউ কানাডাতে আছেন, কেউ আমেরিকাতে আছেন, কেউ লন্ডনে আছেন। তো তারা সেখানটাতে রয়েছেন এবং যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে উস্কে দিচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখতাম যে আওয়ামী লীগের সভানেত্রী ভারতে বসে বসে বিভিন্ন ভিডিও বার্তা পাঠিয়ে তার নেতাকর্মীদেরকে উস্কে দিত, কিন্তু সেই জায়গার কিন্তু একটি থেমে থাকা আমরা দেখলাম মাঝখানে। তো হঠাৎ করে আবার দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের পর, আওয়ামী লীগ বিএনপি সরকার গঠন করবার পর, বিশেষ করে নির্বাচনের পর তাদের মধ্যে আবার একটি উৎসাহ উল্লাস বা উদ্দীপনা কাজ করছে। আপনি যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের কথা যেটি বলছেন, দেখেন পুলিশের মনোবল ভেঙেছে ওই 5ই আগস্টের ওই সময়টাতে, অনেক পুলিশও মারা গেছে। আপনি যদি বলেন যে পুলিশের অপকর্ম সেই জন্য দায়ী, সেই আলোচনা ভিন্ন, কিন্তু পুলিশ তো মারা গেছে। এবং এক পুলিশে যারা অপকর্মে বা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলেন বা ওই দলের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নানান অন্যায় অনিয়ম করেছে, আপনি বেনজিরের কথা বলেন, হারুনের কথা বলেন, এরকম অনেক পুলিশ কর্মকর্তা দলটির কর্মীতে পরিণত হয়েছিলেন। সেই দায় কিন্তু পুরো পুলিশ বাহিনীকে দেয়া যাবে না। তবে
অ্যাজ এ হোল পুলিশের কিন্তু মনোবল ওই সময় যেভাবে পুলিশও হত্যাকাণ্ড বা আক্রমণের শিকার হয়েছে তাতে ভেঙে গিয়েছিল, সেই মনোবল উদ্ধার করবার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি সরকারও। কতটা পেরেছে এবং আপনাকে মাথায় রাখতে লাগবে, যারা ওই সময় পুলিশে ছিল এবং ওই দলটির আশ্রয় প্রশ্রয় বা নিজেদেরকে ওই দলের অনুসারী হিসেবে ঘোষণা করত, তারা কিন্তু এখনও পুলিশের ভেতরেই রয়েছে, হয়তোবা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে নয়, কম গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। তারা ওই দলের বিভিন্ন পর্যায়ের সাথে আশ্রয়ে প্রশ্রয়ে বা তাদের পরামর্শে তারাও কখনো কখনো তাদের ঢিলে ঢালা অবস্থা আমরা কিন্তু আমাদের চোখে পড়ছে, বা কোনো কোনো পুলিশ কর্মকর্তা এখনও বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে বক্তৃতা করছেন তাতে পুলিশের ভিতরে আওয়ামী পুলিশ লীগ বলতে সেটি কিন্তু এখনও বিরাজমান। সরকার সেই জায়গাতে কিভাবে হাত দেবে সেটি কিন্তু সরকারকে দেখছি ইন্টারিমের সময় কিন্তু পুলিশ সংস্কারের কথা বলা হয়েছিল, পুলিশ সংস্কারের কথা বলা হয়েছে এবং কিছু সুপারিশ করা হয়েছে, কিছু পথরেখা রেখে যাওয়া হয়েছে, কিন্তু সেটি কিন্তু জুৎসই বা লাকসই না। সেই জায়গা থেকে লাকসই পুলিশ প্রশাসন করা এবং আজকের 23শে জুনের যে কথা বলছিলেন যে তারা চেষ্টা করবে তাদের জানান দিতে, কিন্তু তাতে যেন কোনো বিশৃঙ্খলা কোথাও না হতে পারে, মানুষের জীবনমানের বা সম্পদের কোনো ক্ষতি না হয়, সেই জায়গায় কিন্তু বেশি নজর দিতে লাগবে। সে কারণেই সরকার হয়তো সেনাবাহিনী বা বিজিবি ডিপ্লয় করেছে। ওকে, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।